তো আওয়ামী লীগ কখনোই বাংলা রাজনীতি থেকে হারিয়ে যাবে না, এটা হারিয়ে যাওয়া পার্টি না, এটা কোনো নেতা না থাকলেও এই পার্টি কোনোদিন হারিয়ে যাবে না। এই আদর্শ বাংলাদেশের মধ্যে থাকবে, বাংলাদেশের রাজনীতিতে থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে এবং আওয়ামী লীগ প্রাসঙ্গিক থাকবে। এই মেটিকুলাস ডিজাইনটা মূলত আপনার বাংলাদেশের মাটি থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়ার মেটিকুলাস ডিজাইন। এখন এটাও বিশ্লেষণ করা দরকার, কারা নিয়ে এসেছিলেন এই হেফাজত ইসলামকে, তারা কোথায় আছেন এখন, তাদের কি অবস্থান, কেন এনেছিলেন, আর হেফাজত কেন 2024-এর এই সন্ত্রাস বা হত্যাযজ্ঞের পর সবচেয়ে বেশি এই আওয়ামী লীগের মানে বঙ্গবন্ধুর মোরাল মুক্তিযুদ্ধের স্থাপনাতে হামলা চালালো। প্রত্যেকটা সেক্টর থেকে পুলিশ ইন্টেলিজেন্স বলেন, মিলিটারি ইন্টেলিজেন্স বলেন, প্রধানমন্ত্রীর প্রাইভেট এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, প্রত্যেকটা জায়গা থেকে মিসগাইড করা হয়েছে যাতে এই সরকার না থাকে। সেটিও মেটিকুলাস ডিজাইনের পার্ট ছিল। দেখুন, বাংলাদেশের সঙ্গে বাংলাদেশ এবং আওয়ামী লীগ এই দুটো শব্দ তো একটার সঙ্গে আরেকটি অতপ্রতভাবে জড়িত। বাংলাদেশকে আপনি আওয়ামী লীগ ছাড়া কল্পনা করবেন, আর আওয়ামী লীগকে বাংলাদেশ ছাড়া কল্পনা করবেন, এটা সম্ভব না। এটি বাংলাদেশের জন্ম ইতিহাস থেকে এটি তৈরি হয়ে আছে, কারণ এই রাজনৈতিক দল নেতৃত্বেই এবং আহ্বানেই বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি বা ভূখণ্ডটি আমরা পেয়েছি। সুতরাং বাংলাদেশে কখনো আওয়ামী লীগ প্রাসঙ্গিক মানে অপ্রাসঙ্গিক হবে না। তো দিন যাচ্ছে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হচ্ছে, এটার সঙ্গে আমি একমত না। আপনার লেখার দরকার ছিল যে দিন যাচ্ছে আওয়ামী লীগ বেশি প্রাসঙ্গিক হচ্ছে, আরো প্রাসঙ্গিক হচ্ছে। আওয়ামী লীগ প্রাসঙ্গিক আছে, আওয়ামী লীগ কখনোই অপ্রাসঙ্গিক বাংলাদেশের রাজনীতি থেকে হয়নি এবং এখনো হয়নি। এবং আমি বলবো যে 2024 সালের 5 আগস্টের এই ভয়াবহ জঙ্গি হামলার পরেও বাংলাদেশ থেকে আওয়ামী লীগ একদিনের জন্য অপ্রাসঙ্গিক হয়নি, এই প্রাসঙ্গিক হয়েই আছে। কারণ যে বাংলাদেশের আপনি যে জুলাই আগস্ট যে সন্ত্রাসবাদ হয়েছে, জঙ্গি হামলা বাংলাদেশের বুকে হয়েছে, এই জঙ্গি হামলা কিন্তু এটা বড় ধরনের মেটিকুলাস ডিজাইন, সেটা তো এখন আর আমাদের এই বারবার বলার দরকার নেই, এটা এখন প্রমাণিত সত্য এবং সেটা ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা নিজের মুখেই বলেছে। এবং আপনারা মনে করেন যে মেটিকুলাস ডিজাইনটা শুধু শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য বা তার রাজনৈতিক দলের পতন ঘটানোর জন্য হয়েছে, এই জায়গাটাতে আপনারা ভুল করেন বা এই জায়গাটা অনেকেই ভুল করেন। কেননা এই মেটিকুলাস ডিজাইনটা শুধু আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা বা শেখ হাসিনাকে দেশ থেকে বাইরে বের করে দেওয়া বা দেশের মধ্যে আওয়ামী লীগ মানে কি বলে যে আওয়ামী লীগকে পতন ঘটানো, এটা এই মেটিকুলাস ডিজাইন না। এই মেটিকুলাস ডিজাইনটা মূলত আপনার বাংলাদেশের মাটি থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়ার মেটিকুলাস ডিজাইন, যেটি 1969-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে প্রস্তাব দেওয়া হয়েছিল যে বাংলাদেশের স্বাধীনতা এনে দেব, তোমরা স্বাধীনতা পেলে আমাদেরকে সেন্ট মার্টিন দিয়ে দেবা। মার্কিন দেশে প্রস্তাব প্রত্যাখ্যান করে বঙ্গবন্ধু কিন্তু মার্কিনদের সঙ্গে সরাসরি শুরু করেছিলেন যে আমি বাংলাদেশের স্বাধীনতা আনবো, কিন্তু তোদেরকে আমি সেন্ট মার্টিন দেব না। এবং বাংলাদেশ স্বাধীনতার পরেও বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে একই প্রস্তাব দেওয়া হয়েছিল যে তোমার দেশকে আমরা তোমার যে সোনার বাংলা সেটি বানিয়ে দেবো, এটা সিঙ্গাপুর হয়ে যাবে, এটি বড় বড় রাষ্ট্রের সঙ্গে তুলনা করা হয়েছিল যে সেই সব দেশ বানিয়ে দেবো। তো বঙ্গবন্ধু কিসিঞ্জারের সঙ্গে মিটিং করে বেরিয়ে এসে বললেন তুফাইল আহমেদ সাহেবকে, আমি ইতিহাস থেকে যদি আপনি মানে জেনে থাকেন তো বলেছিলেন যে তুমি কেন মানে এই মিটিং এ কেন আমরা এলাম, আগে জানলে এই মিটিং আমি করতাম। আমার দেশ বেঁচে আমি সরকারে থাকতে চাই না, আমি দেশ চালাতে চাই না, আমার দেশের মানুষ তার শক্তি দিয়ে তার সামর্থ্য দিয়ে দেশ গড়বে। এবং দেখেন এই মার্কিনটা কিন্তু থেমে থাকেনি। বঙ্গবন্ধু হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের যত বিতর্কিত কর্মকাণ্ড মানে এনটি আওয়ামী লীগ যত মুভমেন্ট, সবগুলো মুভমেন্টের সঙ্গে এই মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি বা মার্কিনরা বারবারই সম্পৃক্ত থেকেছে। এবং সর্বশেষ যেটি এই 2024-এর জুলাই আগস্ট, এই যে সরকারের উপদেষ্টা যে জুকার উপদেষ্টা আমি বলি এই মোস্তফা সরওয়ার ফারুক, সে নিজের মুখে বলেছে যে 2011 সাল থেকে মার্কিন এম্বাসিতে তারা কারা মিটিং করতেন, বৈঠক করে এই সরকার পতনের চিন্তা ভাবনা বাস্তবায়ন করার জন্য প্ল্যানিং করতেন। তো এই যে মার্কিন এম্বাসি যে যাত্রা, সেই যাত্রাটা ছিল আওয়ামী লীগের উপরে,
আওয়ামী লীগের উপরে একটি চরমতম ঘৃণা, এবং ৭১-এ তারা কিন্তু সপ্তম নৌবহর পাঠিয়েছিল। তো মুক্তিযুদ্ধের বিপক্ষে তাদের অবস্থান, তো এটি আজ স্বীকৃত একটি ইতিহাস। তো সেই মার্কিন বাহিনী সেখানে কিন্তু হারটা হয়েছিল মার্কিন বাহিনীরই। রাশিয়ান যুদ্ধজাহাজ যদি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা নূর নবী সাহেব আছেন, যদি বাংলাদেশের দিকে গিয়ে না আসতেন তখন বে অফ বেঙ্গলে, তাহলে হয়তো অন্যদিকে যেতে পারতো। কিন্তু সেই অবস্থা থেকে বাংলাদেশটাকে তারা দখল করতে পারেনি, মানে ৭১-এর সেই পরাজয় তারা কিন্তু ভোলেনি, এবং সেই পরাজয়ের প্রতিশোধই পাকিস্তান এবং আমেরিকা এবং এই যে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা ছিল, সেই বিরোধী শক্তিগুলোই কিন্তু একজোট হয়ে 2024-এর জুলাই আগস্ট ঘটিয়েছে। আপনি আজকে বাংলাদেশে আওয়ামী লীগ প্রাসঙ্গিক, এই আলোচনার আগে আরো একটি কারা প্রাসঙ্গিক হয়ে উঠেছে তা নিয়েও আলোচনা পৃথিবীর অনেকগুলো দেশ প্রাসঙ্গিক হয়ে উঠছে বাংলাদেশে, যাদের বাংলাদেশে কোনো কাজ নেই, তার মধ্যে তার কি একটা অন্যতম। তারা এখন এত সক্রিয় এখানে কেন? তারা হঠাৎ করে বাংলাদেশে সক্রিয় হলো, তাদের সংযুক্ততা কারা তাদের? তো এরকম কিছু কান্ট্রি, পাকিস্তান তো ওপেন, পাকিস্তান আর ইউনূসের প্রেম এটা তো আর এখন গোপন প্রেম না, এই প্রেম তো এখন সদরের প্রেম। তো এই যে ধারাবাহিক পরিস্থিতি, এই ধারাবাহিক পরিস্থিতি কিন্তু একদিনে না, এটা মেটিকুলাস ডিজাইনের পার্ট। কিন্তু ওই যেটা বলছিলাম যে আওয়ামী লীগ সরকারকে উৎখাত বা আওয়ামী ক্ষমতা থেকে সরানোর উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল বাংলাদেশটাকে আবার পাকিস্তান পন্থায় ফিরিয়ে নেওয়া। কারণ বাংলাদেশের দীর্ঘদিনের রাজনৈতিক ব্যর্থতার পর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 2008 সালে রাষ্ট্র ক্ষমতায় এসে 15টি বছর বা তার বেশি সময়, একটু বেশি সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে বাংলাদেশটাকে একটা রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করেছিল, যেটি আমাদের স্বাধীনতার 54 বছরের এই সময়টুকু আমাদের জন্য স্মরণীয় এবং এই সময়টুকু গুরুত্বপূর্ণ বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের অগ্রগতির জন্য। এবং এখানে আমি আপনাকে পরিষ্কার করি যে দেখেন, ভারত বর্ষ যখন ভাগ হয় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, একটি পাকিস্তান একটি হিন্দুস্তান হয়, তো মুসলমানদের একটা রাষ্ট্র, হিন্দুদের জন্য একটা রাষ্ট্র। কিন্তু পাকিস্তান, ভারতবর্ষ কিন্তু রাষ্ট্র কাঠামো হিসেবে দাঁড়িয়ে গেছে। তারা গণতন্ত্র, তাদের যে সাংবিধানিক ক্ষমতা, তাদের যে আইন আদালত, সব কিন্তু সাংবিধানিক ভাবে, সাংবিধানিক কায়দায় একটা রাষ্ট্র যেটা চলায়, মানে এটা পৃথিবীর বুকে গণতান্ত্রিক রাষ্ট্র বলেন, পৃথিবীর বুকে একটা আদর্শ রাষ্ট্র বলেন, সেটা কিন্তু ভারত অন্য অন্য দেশের মতো হয়ে গেছে। কিন্তু পাকিস্তান সেটিও হয়নি। পাকিস্তান স্বাধীনতার পর একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এবং পরবর্তীতে সেটি হয়ে উঠেছে আর্মি ব্যাকড একটি গভর্নমেন্ট, সেনাবাহিনীর একটি রাষ্ট্র। তো বাংলাদেশ সেই জায়গা থেকে 2008 সালের পর থেকে বেরোনো শুরু করেছে। তো নানাভাবে, নানা মিস গাইড, দেখেন নানা কারণে, নানাভাবে, নানা প্রভাবনার মাধ্যমে বঙ্গবন্ধু কিন্তু নানা জায়গায় তার আদর্শের বাইরে ঢোকানো হয়েছে। যেমন হেফাজত ইসলামের সঙ্গে চুক্তি কেন? এই চুক্তিটার কি প্রয়োজন ছিল? এটিও ছিল মেটিকুলাস ডিজাইনের পার্ট। যারা করিয়েছিলেন তারা নিশ্চয়ই এটি, আপনারা যদি মনে করেন যে না শেখ হাসিনা তাহাজ্জুদ নামাজ পড়েন, তিনি কোরআন পড়েন, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তিনি একটা বড় মুসলিম পরিবার থেকে এসেছেন, উনি এই শক্তিকে, এই উগ্রবাদী শক্তিকে উনি পাশে নিয়েছিলেন, এটা ভুল ধারণা। এখন এটাও বিশ্লেষণ করা দরকার যে কারা নিয়ে এসেছিলেন এই হেফাজত ইসলামকে, তারা কোথায় আছেন এখন, তাদের কি অবস্থান, কেন এনেছিলেন, আর হেফাজত কেন 2024-এর এই সন্ত্রাস বা হত্যাযজ্ঞের পর সবচেয়ে বেশি এই আওয়ামী লীগের, মানে বঙ্গবন্ধুর মোরাল, মুক্তিযুদ্ধের স্থাপনাতে হামলা চালালো। তো এই যে আমি মানে ডিটেলস আর আলোচনায় যাব না কারণ সময় কম, আমি শুধু এইটুকু বলবো যে এই মেটিকুলাস ডিজাইনটা মূলত বাংলাদেশটাকে 2024-এর আগস্টে যেমন ছাত্র আন্দোলনের নামে শুরু হয়েছিল এই আন্দোলন, তারপর ছাত্রদের মধ্যে জঙ্গিরা ঢুকে যায়, ছাত্রদের আড়াল হয়ে যায়। এবং দেখেন 16 জুলাইয়ের পর থেকে, আমি প্রতিটা দিনের খবর আমার কাছে আছে, আমার নোটবুকে লেখা আছে, আমার সঙ্গে আমার নোটবুকটাও থাকে, তো প্রতিটা দিনের খবর আমি জানি যে কোথায় মুভমেন্ট কি হচ্ছে, কারা করছে, কেন করছে, সরকারের নিষ্ক্রিয়তা কেন, সেনাবাহিনীর কি মেসেজ, ডিজিএফআই এর কি মেসেজ, প্রত্যেকটা মেসেজ কিন্তু আমি জানি। প্রত্যেকটা দিন কিন্তু বিভ্রান্তির মধ্য দিয়ে সরকারকে নেওয়া হয়েছে। একটা সরকার, এত ক্ষমতাশালী একটা সরকার, সমস্ত এমপি, সমস্ত মন্ত্রী, সমস্ত সেনাবাহিনী অফিসার, সমস্ত পুলিশ অফিসার সবাই মুক্তিযুদ্ধের কথা বলতে, সবাই বঙ্গবন্ধুর কথা বলতে পাগল ছিলেন। হঠাৎ করে সেই দেশটা কিভাবে জঙ্গিরা দখল করে নিল, এটা আপনাদের প্রশ্ন জাগে না?
প্রশ্ন জাগা উচিত এখন এই মুহূর্তে। তো এটা ছিল সরকারকে মিসগাইড করা প্রত্যেকটা সেক্টর থেকে, পুলিশ ইন্টেলিজেন্স বলেন, মিলিটারি ইন্টেলিজেন্স বলেন, প্রধানমন্ত্রীর প্রাইভেট এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, প্রত্যেকটা জায়গা থেকে মিসগাইড করা হয়েছে যাতে এই সরকার না থাকে। সেটিও মেটিকুলাস ডিজাইনের পার্ট ছিল। কিন্তু ক্ষমতা থেকে শুধু টেকানো না, এটা আমরা যে শেখ হাসিনা সরকারের উৎখাত বা আওয়ামী লীগের উৎখাত হবে সেটা পর্যন্ত আমরা ভেবেছিলাম, কিন্তু পরেরটা আরো ভয়ঙ্কর, আরো ভয়াবহ, যে 5 আগস্টের পর এই আওয়ামী লীগকে, এই মুক্তিযুদ্ধের আদর্শকে, এই মুক্তিযুদ্ধের চেতনাকে কিভাবে উৎখাত করা যায়, কিভাবে নস্যাৎ করা যায়, সেটি কিন্তু ষড়যন্ত্রের পার্ট। এবং সেই ষড়যন্ত্রের প্রথম শুরু হয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যাকাণ্ডের মধ্য দিয়ে। সেই ষড়যন্ত্র শুরু হয়েছিল বঙ্গবন্ধু ভবন পুড়িয়ে দিয়ে। সেই ষড়যন্ত্র শুরু হয়েছিল মুক্তিযুদ্ধের স্থাপনায় আগুন দিয়ে। সেই ষড়যন্ত্র শুরু হয়েছিল বঙ্গবন্ধুর স্ট্যাচু ভেঙে। সেই ক্যান্টনমেন্টের মধ্যে বঙ্গবন্ধুর স্ট্যাচু ভাঙা হয়েছে ক্যান্টনমেন্টের মধ্যে। আপনি এগুলো ভাবতে হবে এখন আমাদের, যে আমরা আজকে হঠাৎ করে, তো এটা হলো যে তাদের প্ল্যানই ছিল যে বাংলাদেশে শুধু আওয়ামী লীগকে কোনো রকম দাঁড় করানো, কারণ এটা তো প্রমাণিত। বিএনপি কথায় কথায় ঘোষকের দল বলে, কেউ বলে মুক্তিযুদ্ধের সংখ্যা নাকি তাদের দলে বসি, কেউ বলে মুক্তিযুদ্ধেই তারা করে দেশে এরকম। এই যে কদিন আগে বললো যে জিয়ানা প্রথম নাকি স্বাধীনতার ঘোষণা করেছিল অলি আহমেদ। মুক্তিযুদ্ধের শেষ নেই, কিন্তু গত 18 মাসে বাংলাদেশ প্রমাণ করেছে, বাংলাদেশ প্রমাণ করেছে, আমি বাংলাদেশের কথা বলবো, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ধারক বাহক একমাত্র আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধে তাদের রাজনৈতিক দল যাদেরকে রাজনীতি করতে দেওয়া হচ্ছে না, মানে যারা মুক্তিযুদ্ধের প্রকৃত আদর্শ লালন করে, যাদের কাছে মুক্তিযুদ্ধ সেভ, মুক্তিযোদ্ধা সেভ, সেই রাজনৈতিক আদর্শের মানুষগুলোকে, যেমন জাসদ, ওয়ার্কার্স পার্টি, তাদেরকেও তো রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। সমমনা 14 দলের তো রাজনীতি করতে দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না? ধরেন বাসদ বা এদার জাতীয় ছোট ছোট যে দলগুলো ছিল, তারা কতটা সরকারের সঙ্গে সম্পৃক্ত ছিল? লাস্ট গভর্নমেন্টে তাদের মন্ত্রী ছিল না, তাদের এমপি ছিল না, তাদেরকে আপনি রাজনৈতিকভাবে নিষিদ্ধ করলেন। কথা একটাই, যে রাজনীতিতে নিষিদ্ধ করতে হবে মুক্তিযুদ্ধের আদর্শকে, মুক্তিযুদ্ধের চেতনাকে, আর এইটা নিষিদ্ধ করার জন্য প্রথম যে কাজটি করতে হবে সেটা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তারা কাগজে কলমে সেটা করলো, এবং পরবর্তীতে তারা যাতে এই আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের নেতাকর্মীরা কথা না বলতে পারে, তার জন্য তারা স্টিম রুলার চালায়। তো বাংলাদেশে যে স্টিম রুলার আওয়ামী লীগের বিপক্ষে চলছে, তাদের নেতাকর্মীদের যেভাবে হয়রানি করা হচ্ছে, জেলে মারা হচ্ছে, অযথা দেওয়া হচ্ছে। যে আজকে কিশোরগঞ্জের একটি খবর দেখলাম যে একটা ছেলে জেলে, সে আওয়ামী লীগ সাপোর্টার, তার কোনো পদ পদবি নেই, তার পরিবারের কেউ আওয়ামী লীগ করে না, ওভাবে রাজনীতির দল বল নেই, তার বাবা মারা গেছে, তার প্যারোলে মুক্তি দেওয়া হয়নি, তার বাবার লাশ চলে গেছে জেলখানায় তার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, তো এই যে নির্মমতা, এই নির্মমতা উপেক্ষা করে কে কথা বলবে? কে আওয়ামী লীগের কথা বলবে? কেউ বলবে না, এটা তারা জানতো, এবং সেইভাবেই তারা ভীতি সঞ্চার করছে। আপনি দেখেন যে আজকে জামাত, এই আজকে তারেক জিয়া বলেছে যে নমরুদের নতুন দল, নমরুদ নতুন ভাবে এসেছে, জামাত ইসলাম। হ্যাঁ, জামাত ইসলাম বলতেছে যে অমুক তমুক সমুক, কিন্তু যখন আওয়ামী লীগ প্রসঙ্গ আসছে দেখবেন যে এরা সবাই আবার এক জায়গায় এসে। তো সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ কিভাবে এই দেশে রাজনীতি করবে এই মুহূর্তে? যে কারণে আওয়ামী লীগ, আপনি যেভাবে বলছেন যে প্রাসঙ্গিক হচ্ছে না, প্রাসঙ্গিক ছিল, কিন্তু প্রাসঙ্গিকতা বাড়ছে, সময় সুযোগ আস্তে আস্তে ধীরে ধীরে তারা তৈরি করছে, স্কোপ তৈরি করছে, এই কারণেই তাদের প্রাসঙ্গিকতা বাড়ছে। তো আওয়ামী লীগ কখনোই বাংলা রাজনীতি থেকে হারিয়ে যাবে না, এটা হারিয়ে যাওয়া পার্টি না, এটা কোনো নেতা না থাকলেও এই পার্টি কোনোদিন হারিয়ে যাবে না। এই আদর্শ বাংলাদেশের মধ্যে থাকবে, বাংলাদেশের রাজনীতিতে থাকবে যতদিন বাংলা